26 এখন কেউ নাই নাকি? হ্যাঁ বলেন, এই অসুবিধা নাই, যেটা মনে আছে সেটা বলেন। অর্থাৎ গ্রসলি আমরা প্রথমে স্টার্নোক্লেইডোমাস্টোইড মাসল নিয়ে তাকে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র এন্ড পোস্টেরিয়র এই ট্রায়াঙ্গেলস আমরা ভাগ করেছি। অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলসটা আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। বাস এইটুকু হলো আমাদের এখনকার মানে গ্রস আইডিয়া, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা এখানে একটা চেঞ্জ বলেছি, আমরা এতদিন যা আগে আগে পড়তাম এখন একটু একটু চেঞ্জ বলেছি। এই চেঞ্জটা কি কেউ কি বলতে পারবেন? এসি চলে, তুমি বন্ধ করো। হ্যাঁ, চেঞ্জটা কি বলেছিলাম মনে আছে? এবং এটা কিন্তু আপনাদের ভাইবা পরীক্ষায় অবশ্যই থাকবে। ইভেন আপনার রিটেনের ড্রয়ের লেভেল দা ট্রায়াঙ্গেলস অফ দা নেক এটাও থাকতে পারে। অর্থাৎ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে পরিবর্তনটা আমরা এখন পাচ্ছি সেটাকে সেটা আমরা করতে পারতেছি কিনা। তাহলে স্টার্নোক্লেইডোমাস্টোইড মাসেলের পোস্টেরিয়র বর্ডার হচ্ছে anterior boundary of posterior triangle and posterior boundary of anterior triangle, যেটা আগে আমরা পড়তাম যে anterior border of the sternocleidomastoid muscle। আপনারা কি আছেন আমার সাথে? হ্যালো স্যার। তাহলে এইটাই হলো আমাদের বেসিক কথা, যে আমরা এই এখানে ট্রায়াঙ্গেলস এর বাউন্ডারিটাতে এই যে এই ট্রায়াঙ্গেলস এর বাউন্ডারিতে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল এবং অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল, আমরা এখানে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের পোস্টেরিয়র বাউন্ডারি হচ্ছে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লেইডোমাস্টোইড মাসল। ঠিক আছে, এটা হলো আমাদের পরিবর্তন। আজকে আমরা একটু চেষ্টা করব যে এই ট্রায়াঙ্গেলস গুলার কন্টেন্ট কি কি এবং এখানে কি কি ডিজিজ হয়, অর্থাৎ নেক লাম্প বা বেসিক্যালি বিনাইন নেক মাস নিয়ে কথা বলবো। তাহলে আমরা এই বাউন্ডারি গুলা দেখে ফেলছি, আবার একটু রিক্যাপ করেন। ছবিটা দেখা যাচ্ছে? জি স্যার, ছবিটা দেখা যাচ্ছে। এখানে এন্টেরিয়র ট্রায়াঙ্গেলসটাকে আরো 4টা ভাগে ভাগ করেছে। সেটা হলো, একটা হচ্ছে সাবমেন্টাল, দিস ইজ সাবমেন্ডিবুলার ডাইগেস্টিক মাসেলের বাউন্ডারিতে এবং এদিকে ম্যান্ডিবল, এটা হচ্ছে সাবমেন্ডিবুলার। দিস ইজ ক্যারোটিড। তাহলে ক্যারোটিডের বাউন্ডারি আমরা কি পাচ্ছি, যে posterior belly of digastric আর superior belly of omohyoid, this is omohyoid, এবং এখানে হচ্ছে আমাদের তখন আবার ওই যে posterior border of the sternocleidomastoid muscle চলে আসে। তো this is carotid and muscular হচ্ছে এই মাসকুলার। আর পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল এটা হচ্ছে অনেক লম্বা, এই থেকে হচ্ছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অক্সিপিটাল ট্রায়াঙ্গেল এবং সুপ্রাক্লেভিকুলার ট্রায়াঙ্গেল। এটা নিয়ে একটু ফেলাসি আছে। ফেলাসি বলতে এটা এক এক বইয়ে এই ভাগটা এক এক রকম। যেমন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইনফিরিয়র বেলি অফ দ্য ওমোহয়েড আমাদের এখানে ভাগ করেছে। ইনফিরিয়র বেলি অফ দ্য ওমোহয়েড, এটা অক্সিপিটাল এবং এখানে আবার আসবে তখন কোন জায়গায় আবার দেওয়া আছে যে এখানে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভের মাধ্যমে। আবার আরেক বইয়ে দেওয়া আছে যে ক্রিকয়েড কার্টিলেজের লোয়ার বর্ডার অনুযায়ী, যেটা ইমাজিনারি লাইন যদি আমরা টানি তাহলে সেটা। তো যাই হোক, আপনারা এখন ওমোহয়েড বললে হবে, আমরা এটা ওমোহয়েড হিসেবে নিব। তবে মোস্ট অফ দ্য বই ক্রিকয়েড কে ধরা হয়েছে, ক্রিকয়েড হাইরো বলতে পারেন, কিন্তু স্পাইনাল অ্যাক্সেসরি বলার দরকার নাই, কারণ স্পাইনাল অ্যাক্সেসরি এখানে আবার আরো সূক্ষ্ম একটা ভাগ আছে যেটা আপনাদের জন্য প্রয়োজন নাই। অর্থাৎ এই অক্সিপিটাল ট্রায়াঙ্গেলটাকে স্পাইনাল অ্যাক্সেসরি যে ভাগ করেছে, সেখানে আবার এই যে এটাকে আবার 5 এর এ এবং 5 এর বি বলে, 5 এর এ কে আবার দুইটা ভাগ করেছে। সেটা ভাগ করেছিল স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভের ভিত্তিতে। 5 এর
সুপিরিয়র এবং 5A ইনফেরিয়র। এটা আপনাদের লাগবে না। আচ্ছা, তাহলে আমরা এই ট্রায়াঙ্গেল সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে গেল নাকি? হ্যালো, জি স্যার। আপনারা পার্টিসিপেন্ট কমে যাচ্ছেন, যে স্যার এটা বলাতে আপনারা একটু বুঝাইতে চাচ্ছেন যে পার্টিসিপেন্ট আমরা অত বেশি থাকবো না নাকি? হ্যাঁ, পার্টিসিপেন্ট কমে যাচ্ছেন মনে হচ্ছে। হ্যাঁ, জি না স্যার, মনে তো হচ্ছে কমে যাচ্ছে, সংখ্যা তো এখানে কমতেছে। অসুবিধা নাই, পার্টিসিপেন্ট তো যাই থাকুক, আপনারা যারা শিখতে চান তাদের জন্য প্রয়োজন। এবং আমি এই স্লাইডে লাস্টের দিকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে মানে হাউ ইম্পর্টেন্ট দ্য ডিসিশন এন্ড ইউর ওয়ার্ক এজ এ ডক্টর। খুবই ইম্পর্টেন্ট যে আমরা আসলে এখন যে হারে এবং যে মানে আমরা ডাক্তার হচ্ছি বানাচ্ছি, হ্যাঁ, এবং এটা আমাদের সমাজের উপর আমাদের উপর কি মানে ইম্প্যাক্ট ফেলছে সেটার একটা অনুধাবন করতে পারবেন আপনারা। আচ্ছা, আসেন আমরা এখন যেটা কন্টেন্ট নিয়ে আমরা বলছিলাম, যে কন্টেন্ট নিয়ে আমরা কথা বলবো। তো এর আগে আমরা যে কন্টেন্টটা আসতেছি, আমরা এগুলো আমরা বলছিলাম, আমরা লেটারাল এক্সেলিং গুলো বলছিলাম না? ইয়েস স্যার। লেটারাল এক্সেলিং আমরা বলছি। এখানে আমরা একটু ছবিতে সুন্দর করে দেখতে পাচ্ছি। তো এখানে আপনাদের ভাইবার কোশ্চেন কিন্তু যেমন আমরা ইনভেরিয়েবলি কোশ্চেন করি যে নেম 5 লেটারাল এক্সেলিং। তো এখানে আপনারা যখন বলতে যান তখন যদি ক্যারোটিড বডি টিউমার বলেন, ইটস এ ল্যাটারাল এক্সেলিং obviously, but it is not a common one, not a common one. সুতরাং এইগুলা মানে যখন আপনার ভাইবা কোশ্চেন মনে করতে হবে ইট ইজ এ লাইক পেনাল্টি, অর্থাৎ আপনাকে এমন ভাবে শুট মারতে হবে যে সেখানে যেন মানে গোলটা নিশ্চিত থাকে। তো যাই হোক, এখানে যখন ভাইভাতে এরকম কোশ্চেন করা হবে তখন অবশ্যই আপনি চেষ্টা করবেন যে মোস্ট কমন ডিজিজ গুলা বলার জন্য। তাহলে আমরা যদি এখানে পাঁচটা উপর থেকে নিচে বলতে থাকি তাইলে আমরা প্রথমেই বলবো যে প্যারোটিড সুয়েলিং, তারপরে আসছে সাবম্যান্ডিবুলার সুয়েলিং। সাবম্যান্ডিবুলার সুয়েলিং এখানে কয়েকটা হইতে পারে, বাট আমরা গ্রসলি বলে দিব যে সাবম্যান্ডিবুলার সুয়েলিং। এখানে আমরা আসছি পরে যে কি হতে পারে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তারপরে আসেন আমাদের সার্ভাইকাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি, সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ান। এটা আমরা প্রথমেই বললে কোনো অসুবিধা নাই, বরং ভালো, বাট আমরা মনে রাখার সুবিধার্থে উপর থেকে নিচে আসছি বলে তাকে 3 নম্বরে বললাম। তাহলে প্রথমে বলবো প্যারোটিড সুয়েলিং, তারপরে সাবম্যান্ডিবুলার সুয়েলিং, তারপরে সার্ভাইকাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি, তারপরে আমরা বলবো থাইরয়েড গ্ল্যান্ড সুয়েলিং বা গয়টার। তো গয়টার, হ্যাঁ, এখানে আবার কারো প্রশ্ন আসতে পারে যে গয়টার স্পাস হইলে তো মিডলাইন হয়। তো আমরা এখানে গয়টার বললে আমরা লেটারাল এক্সেলিং ধরে নিচ্ছি। আপনি যদি বলেন যখন মিডলাইনে বলতে যাবেন তখন গয়টার ইন স্মাস অথবা স্মাস নডিউল এই কথাটা বলতে হবে, স্মাস নডিউল। আচ্ছা, আর লাস্ট আরেকটা থাকলে হলো ব্রাঙ্কিয়াল সিস্ট। তাহলে এই পাঁচটা আমরা লেটারাল এক্সেলিং হিসাবে বলবো সব জায়গায়, রিটেনে আসলেও বলবো এবং আমাদের ভাইভাতে বলবো। তাহলে উপরে হলো প্যারোটিড সুয়েলিং, সাবম্যান্ডিবুলার সুয়েলিং, সার্ভাইকাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি, থাইরয়েড গ্ল্যান্ড, আর একটা কনজেনিটাল থেকে আমরা বললাম ব্রাঙ্কিয়াল সিস্ট। ঠিক আছে, মনে রাখা যাবে? জি স্যার। হ্যাঁ, মনে রাখা যাবে। এটা সিরিয়ালি আপনারা বলবেন। আচ্ছা, এবার আসেন যে এন্টিরিয়র ট্রায়াঙ্গেলের কন্টেন্ট গুলো আমরা বলতে চেয়েছিলাম যে কন্টেন্ট কি এবং আমরা মানে এখানে সুয়েলিং হইলে বা প্যাথোলজি হইলে কি হবে। তাহলে এন্টিরিয়র ট্রায়াঙ্গেলসে আমরা কন্টেন্টের মধ্যে কি কি দেখছি, আমরা এখানে গ্লস গুলো আমরা নিয়েছি যেগুলো প্রয়োজন, যেমন প্যারোটিড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এবং লিম্ফ নোডস, যে তিনটা আমরা আগে বলছিলাম যে ল্যাটারাল নেক সুয়েলিং হিসেবে, সেটাই। তো প্যারোটিড গ্ল্যান্ডে কি কি হতে পারে আমরা জানি যে গ্রসলি যে কোনো একটা সুয়েলিং বা টিউমারের জন্য বা সুয়েলিং এর জন্য, যে কোনো একটা অর্গানের সুয়েলিং এর জন্য কি কি হইতে পারে, একটা হলো ইনফ্লামেশন, ইনফ্লামেটরি কারণে সেটা সুয়েলিং হইতে পারে। এখন যে জায়গায় ইনফ্লামেশন সেইটার নাম অনুসারে সেটাকে আমরা ওইভাবে বলবো নাকি।
আর হতে পারে প্যারোটিড টিউমার, বিনাইন অর ম্যালিগন্যান্ট। বিনাইন অর ম্যালিগন্যান্ট। হ্যালো, আপনারা কি আছেন আমার সাথে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো প্যারোটাইটিস যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই যে মামস প্যারোটাইটিস, আর কোনো কোনো ক্ষেত্রে ক্রনিক সাইলোডিনাইটিস বলেও আসে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা মামস প্যারোটাইটিস নাম শুনেছেন হয়তো আপনারা, বা এটা সেলফ লিমিটিং ডিজিজ, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। হ্যাঁ, তো মামস প্যারোটাইটিস হলে আমি যেটা বলবো যে আপনারা এটাকে কখনো অবহেলা করবেন না। ভেরি রিসেন্টলি আমি ধরেন 15 days ago আমি একটা পেশেন্ট পেয়েছি, 10 বছরের বাচ্চা, তার প্রথমে এক সাইডে মামস হয়েছিল প্যারোটিডে, মামস প্যারোটাইটিস। তো ও সময় বলেছে এটা তো কমে যাবে, এটা নিয়ে চিন্তার কারণ নাই। তারা 3 দিন পরে দেখা গেছে এই সাইডের ফুলাও কমে গেছে, ভেরি গুড। তারপরে তারা মানে দেখলো যে অপোজিট সাইডেও তার আবার মামস হয়েছে, এবং ইতিমধ্যে তারা লেট করে আরো 3 দিন করে 6-7 দিন লেট হয়ে গিয়েছে। এবং দেখা গেল যে 10-15 দিন পরে বাচ্চা নোটিশ করলো যে সে কানে, বা তারা মা বাবা দেখলো যে মেয়ে আর কানে শুনে না, ডাকলে মানে রেসপন্স করে না ভালো। তো আমাদের কাছে আসার পরে আমরা দেখলাম যে পেশেন্ট অলরেডি আফটার 3 উইকস পরে আসছে। ওখানে লোকাল একজন ডাক্তার প্রথমে মানে 7 দিন পরে দেখিয়েছিল, 3 উইকস পরে আসছে। আমরা পরীক্ষা করে দেখলাম যে তার বাইলেটারাল ডেফনেস ডেভেলপ করেছে, সেন্সরি নিউরাল হিয়ারিং লস। এবং এটা এখন বেশ কয়েকদিন পার হয়ে গেছে, এখন আর এটা তার রিকভারি করছে না। তো আমরা আরো কিছু সময় নিব। এটা হলো কমপ্লিকেশন অফ মামস প্যারোটাইটিস। এখানে আরো কমপ্লিকেশন আছে, সেটা যেমন অর্কাইটিস হইতে পারে, পেনক্রিয়েটাইটিস হইতে পারে, ইভেন সামটাইমস এটা মেনিনজাইটিস হইতে পারে। স্যার মামসের ক্ষেত্রে স্যার ডেফিনিট ট্রিটমেন্টটা কি স্যার? সার্জিক্যাল? না, নো সার্জারি কেন করবেন এখানে? এখানে আসলে ডেফিনিট ট্রিটমেন্ট বলতে কিছু নাই, সেটা হচ্ছে যে আপনাকে ওই সিম্পটোমেটিক ট্রিটমেন্টে দিতে হবে। তো আমরা যেটা করি ওখানে যে কথাটা বলতে হবে সেটা হলো স্টেরয়েডটা দেওয়া প্রয়োজন। মামসের ট্রিটমেন্ট কেউ যদি কখনো করেন তাইলে অ্যান্টিবায়োটিক দিবেন আপনি প্রিভেনশন, সেকেন্ডারি ইনফেকশন প্রিভেনশন করার জন্য। প্রথম কথা হচ্ছে ওরাল হাইজিন মেনটেন করবে, বেশি করে মানে পানি বা লিকুইড জাতীয় খাবার খাবে, এবং আপনাকে স্টেরয়েড এখানে ইনক্লুড করতে হবে। এইটা হলো বেসিক কথা। স্টেরয়েডটা দিয়ে দিবেন টু প্রিভেন্ট দ্য ইনফ্লামেশন এন্ড মানে কমপ্লিকেশনস, মানে এখান থেকে এই কমপ্লিকেশন গুলো হয়। সুতরাং এটা আমরা দিয়ে দিব। আর অ্যান্টিবায়োটিক আমরা সেকেন্ডারি ইনফেকশন কন্ট্রোল করার জন্য দিব। আচ্ছা, সাবম্যান্ডিবুলার রিজিয়নের সোয়েলিং এ আসেন আপনারা। তাহলে এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি প্যারোটিড সোয়েলিং, আপনারা একটু খেয়াল করলে বা খবর নিলে জানতে পারবেন যে এবারের আমাদের যে অসপি পরীক্ষায় কিন্তু এবারে একটা এরকম প্যারোটিড সোয়েলিং এর একটা ছবি ছিল, ওখান থেকে 4টা কোয়েশ্চন ছিল। হ্যাঁ, সেটা আনসার করা লাগছে, অর্থাৎ পিকটোরিয়াল ডায়াগনোসিস, এরপরে আপনি কি করবেন। এই ছবিটাতে দেখেন দুই পাশেই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড কিন্তু এনলার্জ সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। ওখানে একই কথা, এখানেও ইনফ্লামেশনের কারণে হতে পারে এবং টিউমারের কারণে হতে পারে। এখানে আরেকটা কথা একটু মনে রাখতে হবে যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এবং প্যারোটিড গ্ল্যান্ড, তারপর হচ্ছে salivary gland, sublingual gland and minor salivary gland। এই salivary gland এর ভাগটাকে আমরা এভাবে করলাম যে গ্রস যে বড় বড় যেগুলো আছে সেটা হচ্ছে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, আর হলো মাইনর। আর ইদানিং বিজ্ঞানীরা আরো একটা নতুন salivary gland এর সন্ধান পাচ্ছেন, বা পত্রপত্রিকায় আসছে, আপনারা তো দেখতে পেয়েছেন নাকি? দেখতে পান নাই? দেখছি স্যার। নাম বলতে পারবেন? স্যার এটা পরীক্ষার সময় দেখলাম স্যার, মনে নেই এখন। টিউবারিয়াল গ্ল্যান্ড। টিউবারিয়াল গ্ল্যান্ড। এটা কোথায় এটা মানে কোন মানে বডির কোন এরিয়াতে এটা? ঠিক আছে, ওকে, এটা আপনারা যারা জানেন তারা ভালোই জানেন। সেটা হচ্ছে ওই যে নেজোফেরিংসে আমাদের যে নেজোফেরিঞ্জিয়াল ওপেনিং অফ দ্য স্টেশন টিউব অ্যারাউন্ড দিস এরিয়া। তো যাই হোক,
এইগুলো আমাদের এই দুটাতেই ইনফ্লামেশন এবং মানে টিউমার মেবি বিনাইন মেবি ম্যালিগন্যান্ট কারণে আমাদের সোয়েলিং হতে পারে। এখন আসেন লিম্ফ নোডস। আমরা লিম্ফ নোড দিয়ে অনেক পড়া আছে আমাদের, এটা পড়তে হবে। আমরা লিম্ফ নোডের পরবর্তী কিতে যাব। তো লিম্ফ নোডে কি কি আছে, যে ইনফ্লামেটরি, মেটাস্ট্যাটিক এবং নিওপ্লাস্টিক। হ্যাঁ, এখানে মেটাস্ট্যাটিক কথাটা একটু এক্সট্রা আসছে, অর্থাৎ লিম্ফ নোডসটা রোগটা তার নিজস্ব রোগ ছাড়াও অন্য জায়গায় ক্যান্সারের কারণে সে আক্রান্ত হইতে পারে, তাই না? আচ্ছা, এবার আসেন এইগুলো আমাদের এখানে সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি দেখা যাচ্ছে এন্টেরিয়র ট্রায়াঙ্গেলস, অথবা এই লিম্ফ নোডসটা আসলে এন্টেরিয়র ট্রায়াঙ্গেলে এখানে মানে একদম এন্টেরিয়র ট্রায়াঙ্গেলেরই কন্টেন্ট বলে আমরা চালাতে পারবো না। এটা টোটাল নেকে কিন্তু there are so many lymph nodes, around 200 300 lymph nodes থাকে in the neck। সুতরাং এবং পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে কিন্তু লিম্ফ নোড আরো বেশি, এবং বিশেষ করে টিউবারকুলোসিস বা এগুলো হলে দেখা যায় যে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল ইনভলভ হচ্ছে। আমরা এগুলো পরে আসছি। তারপরে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের মানে অর্থাৎ গ্রসলি আমরা চারটারই একসাথে বলছি। ওখানে থাকতেছে মাসকুলার ট্রায়াঙ্গেলে থাকবে হলো থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড থেকে যখন প্যাথোলজিক্যাল সোয়েলিং হবে গয়টার, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে ওই যে ক্যারোটিড শীট এন্ড ইটস কন্টেন্ট, এগুলো হলো যে আনকমন, সব সময় হবে না, বাট আমরা হয়তো লেকচারের খাতিরে আমরা এটা বলবো। লেকচার মানে কি? আপনারা আছেন? আমরা প্রায়শ বিরক্ত হয়ে কেউ যদি কোনো কিছু নিয়ে বেশি বেশি বলতে থাকি, তাহলে প্রায়শ বিরক্ত হয়ে বলি যে হ্যাঁ মানে হয়েছে এবার তোমার লেকচার বন্ধ করো, তাই না? হ্যাঁ, তার মানে লেকচারটা হচ্ছে যে কথা বলতে বলতে বিরক্তির উদ্বেগ করে দেওয়া। আচ্ছা যাই হোক, আমি তো বিরক্তির উদ্বেগ করছি না এখনো, কারণ আমি মাত্র শুরু করলাম নাকি। আচ্ছা, আপনারা একটু সাউন্ড করিয়েন। আপনারা কথা না বললে বোঝা যায় না যে আপনারা এমনিতে তো ব্লাইন্ড, তার মধ্যে আবার। আচ্ছা, তাহলে ক্যারোটিড শীথ এন্ড ইটস কন্টেন্ট, এখানে কি কি কন্টেন্ট আছে ক্যারোটিড শীথের মধ্যে? কেউ কি বলতে পারবেন ক্যারোটিড শীথের কন্টেন্ট কি কি? স্যার কমন ক্যারোটিড আর্টারি থাকে স্যার এখানে। হ্যাঁ, বেটার ক্যারোটিড। হ্যালো, স্যার শোনা যাচ্ছে? যন্ত্রের যন্ত্রণা যাকে বলে আর কি।
একসাথে আচ্ছা আমরা এইখানে ছিলাম মনে হয় না? জি স্যার। আচ্ছা ওই যে খাজলা দিদির মতো আমিও হারিয়ে গিয়েছিলাম আর কি, হ্যাঁ, বাঁশবাগানের মাথার উপর। আচ্ছা এখন আসেন এই যে ব্রাঙ্কিয়াল সিস্ট যেটা বলছে রেমিনেন্ট অফ দ্য ব্রাঙ্কিয়াল ক্লেফট ও ক্যারোটিড শীথের কন্টেন্ট কেউ কি বলতে পারবেন? ক্যারোটিড, কমন ক্যারোটিড আর্টারি, তাই তো? স্যার ক্যারোটিড আর্টারি, ভেগাস নার্ভ এবং ইন্টারনাল জুগুলার ভেইন। আমরা কিন্তু ক্লাস এই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে এটা কোনটা রিলেশন কি, ভেন, এন, এগুলা কত কিছু পড়ছি তাই না? হ্যাঁ, ভেইন, নার্ভ, আর্টারি। আচ্ছা এখন আসেন তাহলে আমরা এখান থেকে মানে পাঁচটা অলরেডি পেয়ে গেলাম, যে প্যারোটিড সুয়েলিং, সাবম্যান্ডিবুলার সুয়েলিং, সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি, গয়টার এবং এখান থেকে ব্রাঙ্কিয়াল সিস্ট বলবো, ঠিক আছে? এখানে সুয়েলিং গুলো একটু খেয়াল করেন, যে এখানে এটা ওনার রাইট লোব অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডে সুয়েলিং, এখানে ব্রাঙ্কিয়াল সিস্ট, এবং এটা হচ্ছে প্লাঞ্জিং রেনুলা, সেটা ল্যাটারাল নেক সুয়েলিং হিসেবে আসবে, আমরা পরে এটা নিয়ে আলোচনা করব। এখন আসেন পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল বাউন্ডারি আমাদের দরকার নাই, এখানে কি কি কন্টেন্ট থাকে? মোস্ট ইম্পর্টেন্ট কন্টেন্ট হচ্ছে লিম্ফ নোড। আপনাদের আগে বলছিলাম এই লিম্ফ নোডের প্যাথোলজির কারণে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে সুয়েলিং হবে, এবং এটা আপনার সার্ভাইকাল লিম্ফ অ্যাডেনোপ্যাথির যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সেগুলো আমরা পড়বো। আর আরো যেগুলো হইতে পারে, যেমন এখানে সিস্টিক হাইগ্রোমা এবং সার্ভাইকাল রিপ। অনেক সময় আছে, মাঝে মাঝে আমরা সার্ভাইকাল রিপ নেক সুয়েলিং বা নেক লাম্প হিসেবে আমাদের কাছে আসবে, আমরা তো পরীক্ষা করলে, এক্সরে করলে এবং পালপেশনে আমরা সেটা বুঝতে পারবো। এখানে ছবিটা দেখেন, এই যে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল একটা লিম্ফ অ্যাডেনোপ্যাথি, আর হচ্ছে সিস্টিক হাইগ্রোমা। এগুলা যেগুলো ইম্পর্টেন্ট আমরা ডিটেইলস আবার পরবর্তী লেকচার করব। কিন্তু এখন সমস্যা হচ্ছে, আগে আমাদের লেকচার ছিল সপ্তাহে 2 দিন, এবার তো এখন ওয়েবিনারে আমরা কম সময় পাচ্ছি সবাই, সুতরাং আমাদের এখন একদিন। সেই হিসাবে এটা টোটাল মানে একদম কভার করা কতটা মানে সম্ভব হবে এটা নিয়ে সন্দিহান আমরা। আচ্ছা এবার আমরা ল্যাটারাল নেক সুয়েলিং থেকে চলে আসছি, কমন মিডলাইন নেক সুয়েলিং এ আসলাম। তাহলে ল্যাটারাল নেক সুয়েলিং আমরা ওয়ার্কআপ কিভাবে করব সেটা আমরা আসছি পরে, তার আগে আমরা একটা মিডলাইন নেক সুয়েলিং আমরা জানবো। তো ভাইবা পরীক্ষায় ইভেন রিটেনও মাঝে মাঝে কিন্তু এই দুইটা কোশ্চেন আমরা অবভিয়াসলি ধরি, যে কমন মিডলাইন নেক সুয়েলিং কি 5টার নাম বলেন, আর কমন ল্যাটারাল নেক সুয়েলিং 5টার নাম বলেন। তাহলে ল্যাটারাল আমরা পারলাম, কমন মিডলাইন সুয়েলিং এর মধ্যে কি কি আছে দেখেন। সাবমেন্টাল সুয়েলিং, এই সাবমেন্টাল সুয়েলিং এর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আরো 3-4টা হবে, আমরা আসছি। তারপরে থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট, এখানে হচ্ছে সাবমেন্টাল সুয়েলিং, এটা হচ্ছে থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট। ইসমাস নডিউল, অর্থাৎ থাইরয়েড এর যে সুয়েলিং গয়টার আমরা বলছি, এই গয়টারটা বা নডিউলটা যখন ইসমাসে হবে, শুধু ইসমাসে যখন হবে, তখন সেটা মিডলাইন নেক সুয়েলিং হিসেবে আমরা ডায়াগনোসিস করতে পারবো। এটা হচ্ছে ডেলফিয়ান নোডস, অর্থাৎ প্রি ল্যারিঞ্জিয়াল, প্রিট্রাকিয়াল, প্যারাট্রাকিয়াল লিম্ফ নোডস গুলোর নাম হচ্ছে ডেলফিয়ান নোডস। আমরা লেভেলে যখন যাব তখন আবার আমরা ভালোভাবে বুঝবো, এটা ছবি দেখাবো আমরা। তারপর হচ্ছে সুপ্রাস্টার্নাল নচ সুয়েলিং, সুপ্রাস্টার্নাল নচ সুয়েলিং, ওই যে পারসিস্টেন্ট থাইমিক সুয়েলিং, ডারময়েড সিস্ট। একে আপনি একটু মিউট করেন, আনমিউট হয়ে গেছে আপনার। কারো আনমিউট হয়ে গেলে আপনি একটু মিউট করেন প্লিজ, ফ্যান অফ করে দাও। তাহলে সাবমেন্টাল সুয়েলিং এর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি? সাবমেন্টাল সুয়েলিং এর ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে আমরা প্রথমেই যদি বলি যে সাবমেন্টাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি, সাবমেন্টাল ডারময়েড হইতে পারে,
আবার সাবমেন্টাল লাইপোমা হইতে পারে। আমরা কি এটা বলছিলাম কতদিন? জি স্যার বুঝছিলেন স্যার। তাহলে এটা আমরা স্কিপ করি, বলেন না কেন তাহলে? বিনয় নেক সুয়েলিং আমরা আসছি, ওগুলোই আমাদের কথাবার্তা। এটা মনে হয় কথা বলছিলাম আমরা, তাই না? হ্যাঁ, আচ্ছা এখন আসেন আমরা এটাও বলছিলাম, মনে সোর্স তো বলছি যে আমাদের কোথা কোথা থেকে আমাদের মানে নেকে লাম্প হয় বলছিলাম, মনে না? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তাহলে মানে ইম্পর্টেন্ট তিনটা হচ্ছে লিম্ফ নোড, সালাইভারি গ্ল্যান্ডস, থাইরয়েড গ্ল্যান্ডস। এগুলো হলো ইম্পর্টেন্ট। আর সারফেস এপিথেলিয়াম থেকে তো আমাদের আসতেই পারে। আচ্ছা, হট নেক সম্পর্কে আপনাদেরকে খুব অল্প একটু আমরা ধারণা দিয়েছি, এটা আপনাদের কাছে নতুন টার্ম, ঠিক আছে? হট নেক, হট নেকে পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে? ফিভার, পেইন, সুয়েলিং এবং ওডাইনোফেজিয়া। ওডাইনোফেজিয়া, সোর থ্রোট, ট্রিসমাস। ওডাইনোফেজিয়া মানে কি? ওডাইনোফেজিয়া মানে হচ্ছে পেইনফুল, নো ডিফিকাল্টি ইন সোয়ালোইং হচ্ছে ডিসফেজিয়া। পেইনফুল ডিগ্লটিশন। পেইনফুল সোয়ালোইং, পেইনফুল সোয়ালোইং এর নাম হচ্ছে ওডাইনোফেজিয়া। তারপরে সোর থ্রোট, ট্রিসমাস। তো এই হট নেক কখন হবে? মোস্ট লাইকলি যখন টনসিলার এবং অডন্টোজেনিক ইনফেকশনের কারণে। তার মানে হট নেক বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে নেক স্পেস অ্যাবসেস, বিভিন্ন নেক স্পেস অ্যাবসেস আছে যেগুলোর নাম আমরা পরে জানবো। এই অ্যাবসেস হলে অ্যাকিউট কন্ডিশনে যখন নেক সুয়েলিং নিয়ে আসবে, অ্যাকিউট কারণে নেক সুয়েলিং, তখন এটাকে আমরা হট নেক বলছি। আচ্ছা, কনজেনিটাল নেক মাসের নাম বলছিলাম, এটা অনেক সময় কোয়েশ্চেন ধরা হয় যে নেকের কয়েকটা কনজেনিটাল সুয়েলিং এর নাম বলেন। তাহলে এটা যে লিম্ফ্যানজিওমা, ডার্ময়েড সিস্ট, থাইরোগ্লোসাল ডার্ক সিস্ট, ব্রাঙ্কিয়াল সিস্ট এবং ব্রাঙ্কিয়াল ফিস্টুলা অর সাইনাসিস। আপনি কি লিখতেছেন নাকি শুধু শুনতেছেন? লিখতেছি, শুনতেছি দুটোই। আচ্ছা, কারেক্টটা মিউট করলে আবার আনমিউট করে দিন। কথা হচ্ছে যে আপনি যদি এখন ওই যে এখানে ছবি তুলে রাখেন, রেকর্ড করে রাখেন, কোনোটাই কিন্তু কাজে দিবে না। কারণ এটা আপনি আজকে যে 5টা ক্লাস করবেন, এইটাকে দেখার জন্য এত সময় আর কখনোই আপনি পাবেন না। সুতরাং প্রত্যেকটা সময় এখন আপনাকে কাজে মানে লাগাতে হবে। অর্থাৎ এখন এই মুহূর্তে আপনি লেখার চেষ্টা করেন, তাইলে আমার মনে হয় ভালো হবে, আপনার মনে থাকবে ভালো। ভূমিকম্প হচ্ছে তো, ও মাই গড, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভূমিকম্প হচ্ছে, পুরো নাড়াইতেছে তো সবকিছু। আপনাকে টের পেয়েছেন ভূমিকম্প? স্যার অনেক জোরে আছে। জি স্যার, প্রচন্ড। জি স্যার। আচ্ছা, এই কম্পন একবার বেশি হয়ে গেলে আমরা সবাই নাই হয়ে যাব, তাই না? আর এখানে মানে সৃষ্টিকর্তা ওনার ক্ষমতা দেখান যে যতই কিছু করো না কেন, একটা ঝাঁকি যথেষ্ট, তাই না? আচ্ছা, আসেন আমরা এর পরের স্লাইডে যাই। লিম্ফেনজিওমার মধ্যে কি কি আছে? লিম্ফেনজিওমা সিমপ্লেক্স, ক্যাভার্নাস লিম্ফেনজিওমা, সিস্টিক হাইগ্রোমা। এটা হচ্ছে লিম্ফেনজিওমার ভাগ। লিম্ফেনজিওমা সিমপ্লেক্স, ক্যাভার্নাস লিম্ফেনজিওমা, সিস্টিক হাইগ্রোমা। আমরা আজকে এগুলো শুধু একটু নামটা জানবো, পরে ডিটেইলস নিয়ে আমরা আলোচনা করব। আমরা যে একটু ছবিগুলো দেখি, দেখেন। হ্যাঁ, লিম্ফেনজিওমার ছবি, তার মানে এগুলো সিস্টিক হাইগ্রোমা। এখানে ব্রিলিয়েন্টলি ট্রান্সলুসেন্ট থাকবে, ব্রিলিয়েন্টলি ট্রান্সলুসেন্ট। এটা তো আপনারা শব্দটার সাথে পরিচিত, তাই না? ট্রান্সলুসেন্সি টেস্ট সার্জারিতে নিশ্চয়ই স্যারেরা পড়াইছে, মানে পড়িয়েছেন আপনাদেরকে। হ্যাঁ, হ্যালো হ্যালো, মানে এখানে ক্লিয়ার ফ্লুইড থাকে। হ্যাঁ, আমরা এই আলো ফেললে ওখানে ট্রান্সলুসেন্সিটা দেখা যায়। এই যে তার লিম্ফেনজিওমার কারণে টাংটা একদম পুরো সুয়েলিং হয়ে বাইরে চলে আসছে, এবং এই
এই পেশেন্টটা কিন্তু এরকম একটা পেশেন্ট আমাদের ওয়ার্ডেও ভর্তি ছিল কিছুদিন আগে। আচ্ছা, তারপর আসেন ডার্ময়েড সিস্ট। ডার্ময়েড সিস্টের মধ্যে ভাগ আছে এপিডার্ময়েড, ট্রু ডার্ময়েড এবং টেরাটোয়েড সিস্ট। এপিডার্ময়েড সিস্ট, ট্রু ডার্ময়েড সিস্ট এবং টেরাটোয়েড সিস্ট। আমরা এটা যদি একটু ইলাবোরেশনে যাই, সেটা হচ্ছে এপিডার্ময়েড সিস্ট কখন আমরা বলবো, যখন অনলি স্কিন থাকবে এবং আদার অ্যাডনেক্সাল স্ট্রাকচার থাকবে না। কন্টেন্ট হিসাবে শুধু স্কিন থাকবে এবং অ্যাডনেক্সাল স্ট্রাকচার থাকবে না, এবং এটা লাইন থাকবে স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে, এবং ক্যারাটিন ম্যাটেরিয়ালস থাকতেও পারে নাও থাকতে পারে। সেটা হচ্ছে এপিডার্ময়েড সিস্ট। সাধারণত ক্যারাটিন ম্যাটেরিয়ালস থাকে। This is epidermoid cyst. True আর টেরাটোয়েড সিস্ট। এখানে অল থ্রি লেয়ার্স, ectodermal, endodermal এবং mesodermal কন্টেন্ট থাকবে। তখন এটাকে আমরা বলবো টেরাটোয়েড সিস্ট। যেমন এই তিনটাতেই মিলে আমরা যখন এটা অপারেশন করলে যদি আমরা ভিতরে কি কি পাইতে পারি, নেইলস, ব্রেইন, গ্ল্যান্ডুলার টিস্যু, এগুলা। আপনার কি হ্যালো হ্যালো জি স্যার। শোনা যাচ্ছে? আচ্ছা, এগুলো তো ডিটেলস আমাদের এখানে লাগবে না, আপনাদের হয়তো পোস্ট গ্রাজুয়েশন করলে লাগবে ডিটেলস। এমবিবিএস এর জন্য আপনারা এটা এইগুলা কিন্তু আপনারা সার্জারিতে আমাদের এখানে যা শুধু নেকলাম্প হিসেবে এগুলা থাকতে পারে, এই জন্য আমরা এটা টাচ দিয়ে যাচ্ছি। এবার ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আমরা কথা বলবো, থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট। এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমরা পরীক্ষায় ধরবো এবং আপনারা রোগীও পাবেন। এটা নিয়ে আমরা একটু ডিটেইল যে আমরা আগেও দেখেছি। সিস্টেলে কোথায় হচ্ছে তার 5 সাইট, পাঁচটা জায়গায় এটা থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট হইতে পারে। আমরা এটা আসলে যেটা হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপমেন্টালি কি হয়, টাং বেজ থেকে শুরু করে একদম থাইরয়েডের তার অরিজিনাল যে সাইট সেই পর্যন্ত, হ্যাঁ সেই পর্যন্ত এই যে অরিজিনাল সাইট এখানে থাইরয়েডটা এখানে আসতে যে ট্র্যাক্ট ফর্ম করে, এই ট্র্যাক্টটা ইনভলিউশন হয়ে যায় সাধারণত, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা পারসিস্ট করে এবং তখন এখানে রিপিটেড ইনফ্লামেশনের ফলে, ইনফেকশনের ফলে এখানে একটা সিস্ট বা একটা সুয়েলিং এর সুয়েলিং নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং এই প্রেজেন্টেশনটা একদম আমাদের 5টা সাইট আছে, আমরা এটা বলছি যে 5টা সাইট যে কোনো জায়গায় হইতে পারে। তো মোস্ট লাইকলি আমরা সাধারণত সাব হাইওয়েড বা সুপ্রা হাইওয়েড, সাব হাইওয়েড বা সুপ্রা হাইওয়েডে পাই মানে পেয়ে থাকি, এবং এটা সাবমেন্টাল সুয়েলিং এ ওইটা হইতে পারে, সাবমেন্টাল সুয়েলিং এ ওইটা হইতে পারে, এবং এই থাইরয়েড গ্ল্যান্ডের জাস্ট উপরে ইভেন থাইরয়েড গ্ল্যান্ড পর্যন্ত সেখানে হইতে পারে। এখন আমাদের মূল কথা হবে যে আমরা থাইরয়েড, যেটা আমরা প্রশ্ন ধরি যে থাইরয়েড গ্ল্যান্ড এবং থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট বা একটা ইসমাস নোডিউল এবং থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব। If we can differentiate it clinically and আমরা পরবর্তী আমাদের ইনভেস্টিগেশন সেটা করতে পারি, বাট ক্লিনিক্যালটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ক্লিনিক্যালি কিভাবে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি? তাহলে আসেন যে আমরা একটা গ্রস কথা বললে, সেটা হচ্ছে যে থাইরয়েড সুয়েলিং মুভস আপ উইথ
deglutition or swallowing. Moves up with deglutition or swallowing. তাহলে আমরা নেক লাম্পের অন্যান্য লাম্প থেকে থাইরয়েড গ্ল্যান্ডটাকে আমরা আলাদা করতে পারি যে থাইরয়েড গ্ল্যান্ড আমরা ঢোক গিলার সাথে সাথে moves up with deglutition, আপ এন্ড ডাউন, উপরে উঠে আবার নিচে তার যে অরিজিনাল যে জায়গা আছে সেখানে চলে যায়। আচ্ছা, কেন সেটাতে আমরা পরে আসছি। থাইরোগ্লসাল ডাক্ট সিস্টেম মুভস আপ উইথ deglutition, তাহলে দুইটা সুয়েলিংই মুভস আপ উইথ deglutition, বাট থাইরোগ্লসাল ডাক্ট সিস্ট মুভস আরেকটা কারণে মুভ করে, সেটা হচ্ছে অন প্রোট্রুশন অফ দ্য টাং। তাহলে আমরা বলতে পারি যে থাইরোগ্লসাল ডাক্ট সিস্ট মুভস আপ অন deglutition এন্ড অন প্রোট্রুশন অফ দ্য টাং, এই দুটাতেই মুভ করবে। তাহলে ইসমাস নোডুল এবং থাইরোগ্লসাল ডাক্ট সিস্ট আমরা কিভাবে আলাদা করব, যে যখন সুয়েলিংটা টাং প্রোট্রুশনের সাথে মুভস আপ হবে অন প্রোট্রুশন অফ টাং, তখন আমরা এটা বুঝে ফেলবো যে এটা থাইরোগ্লসাল ডাক্ট সিস্ট। আপনি কি বুঝতে পেরেছেন? হ্যালো, স্যার আপনি কি আছেন না নাই? আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে থাইরোগ্লসাল ডাক্ট সিস্ট এবং থাইরয়েড গ্ল্যান্ডটাকে আমরা ভাগ করছি, মানে ইসমাস নোডুলটাকে ভাগ করছি এইভাবে। আচ্ছা, হোয়াই থাইরয়েড গ্ল্যান্ড মুভস আপ উইথ deglutition, কেন মুভ করে, কেন? কারণ হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডটা কিন্তু পিছনে আমাদের ট্রাকিয়ার সাথে একদম অ্যাডহেরেন্টলি অ্যাটাচ থাকে। কি দ্বারা অ্যাটাচ থাকে? বাই লিগামেন্টাম বেরি, এবং বেসিক্যালি হচ্ছে কি প্রিট্রাকিয়াল ফাসা, যেটা প্রিট্রাকিয়াল ফাসা তাকে রেপ করে রাখে, এই রেপিং করে, অর্থাৎ ইট এনক্লোজড বাই দ্য প্রিট্রাকিয়াল ফাসা, এই ফাসাটাই পিছনে গিয়ে কনডেনসেশন হয়ে একদম লিগামেন্ট আকারে ট্রাকিয়ার সাথে ধরে রাখে থাকে। সুতরাং আমরা যখন ঢোক গিলি ল্যারিংস তার ফাংশন, ল্যারিংসের ফাংশন আমরা যখন ল্যারিংস পড়বো তখন কি করতে বলবো যে ল্যারিংস এর প্রোটেকশনের জন্য কিন্তু ল্যারিংস নিজের থেকে উপরে উঠে তার শ্বাস মানে ইনলেটটাকে বন্ধ করার জন্য। যেহেতু ল্যারিংস উপরে উঠতেছে, তার সাথে ট্রাকিয়া উঠবে, ট্রাকিয়ার সাথে অতপ্রতভাবে জড়িত আছে থাইরয়েড গ্ল্যান্ড, সুতরাং সেও উপরে মুভ করবে। বুঝা গেল? তাই দুইটা পয়েন্ট আমরা বলবো, ইট ইজ এনক্লোজড বাই দ্য প্রিট্রাকিয়াল ফাসা এন্ড adherently attached with trachea by ligamentum beri। ঠিক আছে? জি স্যার। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে লিগামেন্টাম বেরি কথাটা বলা, এটা বলতেই হবে যে এটা লিগামেন্টাম বেরির মাধ্যমে adherently attached থাকে, এটা নিজ enclosed by the pretracheal fascia, so it moves up with deglutition। এবং সেম কারণে এই যে থাইরোগ্লসাল ডাক্ট সিস্টেম মুভ করছে, বাট যেহেতু তার জিহ্বার সাথে কমিউনিকেট আছে ট্রাক্টের মাধ্যমে, তখন টাং প্রোট্রুশনের সাথেও সে মুভ করে। ঠিক আছে? এই যে আমরা থাইরোগ্লসাল ডাক্ট সিস্ট কিভাবে হয় এটার একটা মানে ডায়াগ্রাম, এই যে আমরা গতদিনও দেখিয়েছিলাম। এটা দেখেন ডাক্ট সিস্টটা কিভাবে করা হয়। আমরা প্রথমে ফ্ল্যাপ এলিভেশন করলাম, ট্রাক্ট আইডেন্টিফিকেশন করলাম, হায়োড বোন এক্সিশন করলাম, কোর অফ টাং টিস্যু কাটলাম। আচ্ছা, এই যেটা আমরা বলছিলাম যে টাং প্রোট্রুশনের সাথে তার মুভ করবে, এটা আমরা এভাবে পরীক্ষা করব। এটা আমাদের বইয়ের ছবি, বাট আমরা ক্লিনিক্যালি আমরা আপনাদেরকে যেভাবে শেখাবো সেটা হচ্ছে, আপনি প্রথমে পেশেন্টটাকে, এখানে একটা সাব হায়োড রিজিয়নে একটা সুয়েলিং আছে, হ্যাঁ, আপনি প্রথমে পেশেন্টটাকে হা করতে বলবেন, তারপরে আপনি যে সুয়েলিংটাকে ধরার চেষ্টা করবেন, তারপরে তাকে বলবেন যে আপনি জিহ্বা বের করেন। যখন জিহ্বা বের করবে তখন সেটা মুভস আপ হবে। এটাকে আমরা কি সাইন বলি? ট্যাগিং সাইন। এটাকে আমরা ট্যাগিং সাইন বা ট্যাগ সাইন বলি, ট্যাগ সাইন। ঠিক আছে? হ্যালো,
অন প্রোট্রুশন অফ দ্য টাং যখন সোয়েলিংটা মুভ করবে সেটাকে আমরা বলছি টেক সাইন। এখানে ব্রাঙ্কিয়াল সিস্টের কিছু ছবি আমরা দেখাচ্ছি। ব্রাঙ্কিয়াল সিস্ট এটাও কিন্তু এই জুগুলোডাইগেস্টিক লিম্ফ নোডসের যে লেভেল যেটা, হ্যাঁ সেখানেই আমরা দেখতে পাচ্ছি। এখানে এটা আছে। আচ্ছা, এটা ডেভেলপমেন্টাল ফেইলিউর অফ দ্য ব্রাঙ্কিয়াল অ্যাপারেটাস, এটার কারণে ব্রাঙ্কিয়াল সিস্টটা হয়। এবং এখানে আমাদের চিকিৎসা হচ্ছে সার্জারি। ব্রাঙ্কিয়াল সাইনাস, সিস্ট এন্ড ফিস্টুলা আমরা একটু পিক্টোরিয়াল আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। সবসময় এই রোগীগুলো হয়তো আপনারা ওয়ার্ডে আসলেও পাবেন না। যেমন এইটা যেমন ফিস্টুলা, যেটা ফিস্টুলা মানে কি, কে একজন বলবেন ফিস্টুলা ডেফিনিশন? স্যার ড্রেনিং সাইনাস থাকবে। না, ফিস্টুলা একটা ডেফিনিশন আছে খুব সুন্দর, এটা কি বলতে পারবেন? অর্থাৎ কানেকশন বিটুইন টু এপিথেলিয়াল সারফেসের কানেকশন থাকবে। এবং এই যেখানে দেখেন যে অলরেডি ডিসচার্জ দেখাই যাচ্ছে, তাই না? ওখানে সবসময় একটু ইনফেকশনের কারণে পুজ আসতে থাকবে কোনো সময়। মানে অনেক সময় যাদের কি হয়, যেমন খাবারও চলে আসতে পারে, লিকুইড খাবার। আচ্ছা, তাহলে এটাকে অপারেশন করতে হবে। তার আগে আমাদের কিছু পরীক্ষা করে নিয়ে জানতে হবে যে ট্র্যাকটা ওরাল ক্যাভিটি বা হাইপোফারিংস এর কোথায় ওপেন করেছে। ওরাল ক্যাভিটি না, সরি, হাইপোফারিংসে। স্যার হ্যাঁ, আমরা স্যার যদি শুধুমাত্র পাস বের হয় স্যার, সেক্ষেত্রে এটা সাইনাস নাকি ফিস্টুলা স্যার, এই দুটো ভাগ করবো কিভাবে স্যার? মানে ভিতরে স্যার অন্য এপিথেলিয়ামে স্যার ওপেন করছে কিনা এটা তো শিওর। এটা হচ্ছে সাইনাস, কারণ এখানে তো কি হয় নাই। এবং এটা সরি, এটা না, ওই যে সাইনাস যেটা আগেরটা দেখাইলাম সাইনাস, অর্থাৎ এখানে এই ব্রাঙ্কিয়াল সিস্ট বা ব্রাঙ্কিয়াল, এখানে যেটা হলো যে এটা সিস্ট হয়ে আছে, এটার কমিউনিকেশন নাই কোথাও। এখানে যেটা হচ্ছে এখানে ফিস্টুলা যখনই কানেকশন থাকবে দুইটা কেটে, তখন আমরা বলবো ফিস্টুলা, ব্রাঙ্কিয়াল ফিস্টুলা। আর যদি এখানে কোনো কমিউনিকেশন না থাকে, শুধু মানে একটা সোয়েলিং এর মতো থাকতেছে অল্প অল্প, কখনো ইনফেকশন হইলে আসে, তখন সেটাকে আমরা সাইনাস বলছি। আর যখন সবসময় কমিউনিকেশন হয়ে যাচ্ছে তখন ফিস্টুলা। এবং এখানে আমরা যেটা বলছি যে এটা অপারেশন করতে হলে আমাদেরকে তার একদম এর কমিউনিকেশন কিন্তু ভিতরে আছে, এই কমিউনিকেশনটা আমাদেরকে জানতে হয়। জানলে তখন আমরা এটা মানে টোটালি রিমুভ করতে পারি। তো কমিউনিকেশনটা সাধারণত কোথায় হয়, যে এখানে সাইনাসের ভাগ আছে। সাইনাস যখন আমরা ডিটেইলস পড়বো তখন বলবো যে মানে কোন অ্যাপারেটাস থেকে হইলে আমাদের কোথায় ওপেনিং থাকে। সাধারণত পোস্টেরিয়র পিলার অফ দ্য টনসিলে থাকতে পারে একটা, আর একটা হলো পাইরিফর্ম সাইনাস, এখানেও থাকতে পারে পাইরিফর্ম সাইনাস। তো এইটাকে ফিস্টুলোগ্রাম করলে আমরা সেই ওপেনিংটা কোথায় আছে বলে দিতে পারবে, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে আমরা when we operate it, during operation আমরা এটাকে স্টেপ লেডার প্যাটার্ন ইনসিশন দেওয়ার আগে, অর্থাৎ উপরে নিচে একটা ইনসিশন, আবার উপরে, কারণ এই এখানের যে সোয়েলিংটা এই যে ফিস্টুলাটা, এখানে ইনসিশন দিয়ে কিন্তু আমরা একদম হাইপোফারিংস পর্যন্ত যাওয়া আমাদের কঠিন। যে কারণে আমরা এখানে একটা ইলিপ্টিক্যাল ইনসিশন দিয়ে এটাকে নিব, আবার এখানে আরেকটা ইনসিশন দিয়ে ভিতরে আমরা এটাকে এদিক থেকে মানে ট্রান্সফার করে ওই দিক থেকে আমরা এটাকে আনবো। তো এখন তখন আমরা কি করি যে ডিউরিং সার্জারি আমরা তখন এই ট্র্যাকটাকে ধরে টান দিলে ওরাল হাইপোফারিংসে কোথায় ডিম্পল হয় সেটা আমরা দেখে ওই পর্যন্ত আমরা এক্সিশন করে দিই। আচ্ছা, এবার আসি আমরা একটু নেক মাস, আমরা কনজেনিটাল নেক মাসের কথা বলছিলাম, মানে 5টা নেক মাসের নাম বলছি। এবার অ্যাকোয়ার্ড নেক মাস কি, অর্থাৎ নন ইনফ্লামেটরি অ্যাকোয়ার্ড নেক মাসের মধ্যে কি আছে? সেবেসিয়াস সিস্ট আছে, ইমপ্লান্টেশন ডার্মাইটস হচ্ছে কোনো কারণে পেনিট্রেটিং ইনজুরি হইলো, ওখানে ভিতরে কোনো মানে যদি ডার্মাইট তৈরি হয় ডিউ ফর ফলোইং ইনজুরি অর ট্রমা, পেনিট্রেটিং ট্রমা, তাকে বলে আমরা বলছি ইমপ্লান্টেশন ডার্মাইট। আর হচ্ছে লাইপোমা। তো লাইপোমা আমরা কিভাবে ডায়াগনোসিস করব আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন। তার স্লিপিং সাইন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, জানেন তো মনে হয় নাকি? আর ইনফ্লামেটরির মধ্যে কি আছে? অ্যাকিউট সার্ভাইকাল লিম্ফ্যাডেনাইটিস, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, ক্যাট স্ক্র্যাচ ডিজিজ, ক্রনিক সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি। এটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে আমরা কি বলবো?
টিউবারকুলোসিস, HIV বা এইডস এবং সার্কোইডোসিস। আচ্ছা, এখানে আমরা একটা কথা একটু বলে রাখি, যখন আপনারা ভাইভা পরীক্ষায় আসবেন তখন অনেক সময় যে ক্রনিক টনসিলাইটিস বা রিকারেন্ট টনসিলাইটিস বলবেন। তো রিকারেন্ট টনসিলাইটিস বলার পরে তখন বলা হয় যে আপনাদের কার্ডিনাল ফিচারে আমরা বলি যে নন টেন্ডার পালপেবল জগুলোডাইগেস্টিক লিম্ফ নোড। এটা আপনাদের এখনো পড়ানো হয় নাই মনে হয়, নাকি পড়ানো হয়েছে? না স্যার, পড়ানো হয় নাই। তো নন টেন্ডার জগুলোডাইগেস্টিক লিম্ফ নোড যখন আসবে তখন আমরা এই কোশ্চেনটা করব যে নন টেন্ডার লিম্ফোডেনোপ্যাথি আর কি কি কারণে হয়, আর কি কি কারণে হয়। তখন আমরা বলবো যে এই যে টিউবারকুলোসিস, মেটাস্টেটিক নেক নোড, হ্যাঁ, এবং লিম্ফোমা তার ডিজিজ যেগুলো সেগুলো বলবো। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ নন টেন্ডার সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি। আচ্ছা, ও মাই গড, আসল কাজই বাকি রয়ে গেল। আচ্ছা, আমরা এখন একটু গ্রসলি একটু বলি যে ওয়ার্ক কাপে আমরা কি কি করব। এই ক্লিনিক্যাল এক্সামিনেশন যখন আসবে তখন আমাদের লিম্ফ নোডের লেভেল আসবে, এটা আমার আরেকদিন নিতে হবে। আচ্ছা, ওয়ার্ক কাপ আমরা গ্রসলি একটু শেষ করে দেই। ওয়ার্ক কাপে আমরা প্রথমেই হিস্ট্রি নিতে হবে, এটা মনে রাখতে হবে, মেট্রিকুলাস হিস্ট্রি নিতে হবে। মানে একটা নেক ক্লাম্প নিয়ে একটা পেশেন্ট আসলো, তাকে আমরা ভালো মতো একটা হিস্ট্রি নিতে হবে, যেটা কতদিন থেকে আছে এবং এটা ডিউরেশন কম না বেশি, এটা গ্রাজুয়ালি সাইজ ইনক্রিজ হচ্ছে কিনা, হ্যাঁ, এগুলোর উপর নির্ভর করে আমরা কিন্তু তার একটা ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো। তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশন। ক্লিনিক্যাল এক্সামিনেশন এখানে মনে রাখতে হবে, আপনি হেড নেক এক্সামিনেশন করবেন পিছন থেকে। আপনি যদি এজ এ হোল নেক পালপেশন না করেন তাহলে কোনোভাবেই নেক এক্সামিনেশন কমপ্লিট হবে না। যেমন একটা সুয়েলিং পাইলেন বা থাইরয়েড সুয়েলিং পাইলেন, আপনি সামনে থেকে তারে ধরলেন, ডুক গিলতে বললেন, আপনি সামনে এক্সামিনেশন সব করে ফেলছেন, কিন্তু আপনি নেক নোডটা পালপেশন করেননি, তাইলে কিন্তু আপনার এই পরীক্ষাটা ইনকমপ্লিট থেকে গেল। এবং মানে এখানে আপনি কখনোই পরীক্ষা যদি পরীক্ষার মতো হয় তাহলে এখানে আপনি পার পাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন আসেন আরেকটা কথা, এই কথাটা মনে রাখবেন, কিন্তু আমি বলছি নেক পালপেশন ফ্রম বিহাইন্ড ইট ইজ এ ম্যান্ডেটরি ইন নেক এক্সামিনেশন। আরেকটা ম্যান্ডেটরি আছে, সেটা হচ্ছে যে আমরা ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি অথবা FOL ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি, যেটা FOL করেননি, আপনি ভিতরটা দেখতে পারেননি, সুতরাং আপনার পরীক্ষাটা ইনকমপ্লিট। এখন আসেন আমরা কিছু ইনভেস্টিগেশন দিব এই পেশেন্টটাকে আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনের পরে। তাহলে আমরা হিস্ট্রিতে ইম্পর্টেন্ট দিব এজ, সেক্স এবং মেডিকেল হিস্ট্রি। তারপরে মোড অফ অনসেট এন্ড ডিউরেশন, মোড অফ অনসেট এন্ড ডিউরেশনটা আমরা নিতে হবে, সিমটমস কি কি নিয়ে আসবে তা বলবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের হিস্ট্রিতে ইম্পর্টেন্ট পার্ট, যে আমরা এই জিনিসগুলো পেশেন্টের কাছ থেকে নিব। ঠিক আছে, আসেন ইন্সপেকশন। ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা কি কি করব? ইন্সপেকশন করব, আমরা পালপেশন করব, ইন্সপেকশন এন্ড পালপেশন, ইন্সপেকশন এন্ড পালপেশন করব। আর ওই যে আমরা বলছি এন্ডোস্কোপিক্যালি ইন্টেরিয়রটা দেখব, এক্সামিনেশন অফ দা নেক। এই এক্সামিনেশন অফ দা নেকের আন্ডারেই কিন্তু এগুলো সবই। অর্থাৎ নেক এক্সামিনেশনে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে পোস্টেরিয়র, এই পিছন থেকে আপনাকে অল সার্ভাইকাল লিম্ফ নোড দেখতে হবে। এবং আমার থিওরি হচ্ছে, আমি আপনাকে যেটা বলি যে সব লিম্ফ নোড গুলো আমরা আগে পালপেশন করে নিব নেক এজ এ হোল, তারপরে আমরা যেখানে সুয়েলিং আছে ওই সুয়েলিংটাকে আমরা তখন মানে ভালো মতো পালপেশন করব। প্রথমে যদি আমরা সুয়েলিং পালপেশন করতে যাই তাহলে দেখা যায় যে অনেক সময় আমরা নেক মানে বাকি লিম্ফ নোড আছে কিনা পালপেশন করতে ভুলে যাই। আচ্ছা, এই যে পালপেশনে আমরা এইভাবে করব, পাল্প অফ থ্রি ফিঙ্গার, এই পাল্প অফ থ্রি ফিঙ্গার দিয়ে কিন্তু আমরা পালপেশন করব। ঠিক আছে, পাল্প অফ থ্রি ফিঙ্গার দিয়ে পালপেশন করব। বিচ্ছুটা আছে? আচ্ছা, এখানে লিম্ফ নোড নিয়ে আমরা আজকে আর কথা বলার সময় নাই, ভিডিওটা আনতে পারবা? আমি তো ওই যে নেক পালপেশনের, আচ্ছা নেক পালপেশনের একটা ভিডিও আছে, দেখি আমরা জাস্ট এক মিনিটে আমরা এটা দেখাইতে পারি কিনা। এক মিনিট তো আছে মনে হয়। হুম 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 examination of
শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? স্যার খুবই সিরিয়াস প্রশ্ন। শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না স্যার। দেখতে পাচ্ছেন না? এই এই কি হলো তোমার? স্ক্রিন শেয়ার আনো। এক মিনিট, স্টপ শেয়ার, স্ক্রিন শেয়ার করি। নিউ শেয়ার এটা নেই, এটা এখন কি দেখা যায়? হ্যালো, জি স্যার। জি স্যার। ইনফেকশন। স্যার আসলে স্যার শোনা যাচ্ছে স্যার, তবে স্যার খুব আস্তে আস্তে স্যার, আপনার কথা স্যার আমি প্রপারলি শুনতে পারতেছি না স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে না? না স্যার, খুব আস্তে আস্তে স্যার, আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি না স্যার। ভলিউমটা কই বাড়ায় দাও, ভলিউম। তাহলে স্যার ভিডিওটা আমাদের স্যার দিয়ে দিতে স্যার। ভিডিও দিয়ে দিলে এবার দেখানো লাগবে না? আচ্ছা রাখ, দিয়ে দিব না, আপনারা যোগাযোগ করিয়েন, আমি দিয়ে দিব না। ওকে, আমাদের মনে হয় এই সামনে যাওয়া দেখাচ্ছে। স্যার আপনার রুমের মাইক্রোফোন বন্ধ করলে মনে হয় শোনা যাবে।
জি স্যার স্যার সরি আমি আনমিউট ছিলাম। আচ্ছা আপনারা আপনারা তো আসলে খুব চালাকি করতেছেন, এটা একটা সমস্যা কিন্তু। টোটাল ক্লাস মানে 155 58 53 মধ্যে ছিলেন, এখন এসে 174 হয়ে গেছেন। হ্যাঁ, এটা 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 তো ঠিক না। হ্যাঁ, 150 সাইফুল ইসলাম তো খুব সুন্দর হাসি দিতেছে, মনে হচ্ছে যেন আমার এই কথা শুনেই হাসতেছে। সাইফুল ইসলাম 155। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এত সুন্দর হাসি দিতেছেন, মনে হচ্ছে আমার এই কথা শুনে আসতেছেন। আচ্ছা, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। কোয়েশ্চেন থাকলে বললেন। আমরা আরেকটা যেটা বলছিলাম যে দেখাবো, এটা আজকের সময় নাই, আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? আমাদের পরবর্তী ক্লাস যার স্যারকে ঢুকছেন এখন আসেনি আসে নাই? আচ্ছা, তাহলে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার টনসিলাইটিস আর মাম্পস কি স্যার দুইটা আলাদা জিনিস নাকি সেম জিনিস? সরি, বোঝা যায় নাই, সরি। স্যার টনসিলাইটিস আর মাম্পস স্যার এই দুটো কি সেম জিনিস নাকি দুইটা আলাদা জিনিস? আলাদা জিনিস। মাম্পস তো হচ্ছে আপনার প্যারোটিড গ্ল্যান্ড বা সিলাইভারি গ্ল্যান্ডে হবে, আর টনসিলাইটিস তো মানে টনসিলে হবে, সিলাইভারি গ্ল্যান্ডের না। তো সে টনসিল তো মানে আলাদা জিনিস। এবং আমরা এখানে টনসিলাইটিস যিনি পড়াবেন তখন আপনাদেরকে পড়াবেন যে টনসিলের ইনফেকশনটা কি কি কারণে হয়। মাম্পস হচ্ছে ভাইরাল মানে ডিজিজ, ভাইরাল ইনফেকশন। আর টনসিল হচ্ছে প্রথমে ভাইরাল থাকলেও আমরা যেগুলো টনসিলাইটিস পাই আলটিমেটলি সেটা ব্যাকটেরিয়াল ইনফ্লামেশনের পরেই আমাদের কাছে আসে। আর কিছু আর কিছু বলবেন কেউ? স্যার সামাদ স্যার চলে এসেছেন স্যার। আচ্ছা, তাহলে এটা থাকলো, আমরা নেক্সট ডেতে লেভেলস অফ লিম্ফ নোডস পড়বো। হ্যাঁ, লেভেলস অফ লিম্ফ নোডস, ঠিক আছে। জি স্যার। লেভেলস অফ লিম্ফ নোডস থেকে শুরু করে আমাদের আগামী দিন মনে রাখবেন, কারণ আসলে বেশ গ্যাপ হয়ে যায় তো ভুলেও যাই আলটিমেটলি কি কি পড়ানো হয়েছে।